ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়.com ইউটিউব চ্যানেলের আরও নতুন একটি এপিসোডে। রাতের নিস্তব্ধতা যখন বাড়ে, তখন আমাদের চারপাশের চেনা পৃথিবীটা যেন অচেনা হয়ে যায়। এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়াও আরও অনেক অদৃশ্য শক্তির বসবাস। কিন্তু সেই অদৃশ্য শক্তির সাথে যদি কখনো সরাসরি সংঘাত হয়, পরিণতি কী হতে পারে? আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন একজন স্কুল শিক্ষক। তার নাম অনিন্দ। ঘটনাটি তার খুব কাছের একজন মানুষকে নিয়ে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, বলছেন অনিন্দ। ঘটনার শুরুটা ১৯৯১ সালে। আমি তখন গয়েশপুর হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। সেখানেই আমার পরিচয় হয় মৌলভী আবু আহমেদ সাহেবের সাথে। বয়সে অনেক বড় এই মানুষটি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। অত্যন্ত ভালো এবং নির্বিরোধী একজন মানুষ। কিন্তু গ্রামের রাজনীতি আর হাস্যকর কিছু অভিযোগ তুলে এই ভালো মানুষটার কাজ খেতে তার ইমামত্ব কেড়ে নেয় গ্রামবাসী। এরপর একসময় চাকুরির মেয়াদও শেষ হয়, তিনি চলে যান অবসরে। কিন্তু আমার সাথে তার যোগাযোগটা ঠিকই রয়ে গিয়েছিল। আমরা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিতাম। সেই আড্ডাতেই আমি জানতে পারি, অভাবের তাড়নায় মৌলভী সাহেব এখন পানি পড়া, তাবিজ কবজের পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। দিন যায়, কর্মব্যস্ততার কারণে আমার সাথে মৌলভী সাহেবের যোগাযোগ কিছুটা কমে আসে। প্রায় মাসখানেক পর আমি খবর পাই মৌলভী সাহেব ভীষণ অসুস্থ। পরের দিন সকালেই আমি ছুটে যাই তাকে দেখতে। ঘরে ঢুকে আমি চমকে উঠি। বিছানায় শুয়ে থাকা মানুষটার দেহ শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমাকে দেখে তিনি কোনো মতে আমার দিকে ফিরে শুলেন। আমি যখন এই অবস্থার কারণ জানতে চাইলাম, মৌলভী সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, না বাবা, এই অসুখ আমার আর সারবে না। এটা কোনো অসুখ না রে বাবা। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, না না, অত ভাববেন না, ভালো চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মৌলভী সাহেব শুধু এপাশ ওপাশ মাথা নাড়লেন। সেদিনকার মতো আমি ফিরে এলাম। কেটে গেল আরও একটি মাস। একদিন ভোরবেলা আমার বাসায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন মৌলভী সাহেবের মেজ ছেলে। হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, এক্ষুনি আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটঠাট করছেন। খবর পেয়েই আমি ছুটে গেলাম। ঘরে ঢুকে দেখলাম অবস্থা সত্যি খুব খারাপ। মৃত্যুজারও শিয়রে দাঁড়িয়ে আছে। মৌলভী সাহেব তার শেষ শক্তিটুকু জমিয়ে ঘরের সবাইকে বাইরে যেতে বললেন। সবাই বেরিয়ে যেতেই তিনি আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। তারপর ফিসফিস করে বললেন, বাবা, মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো অসুখ না? আমি বললাম, হ্যাঁ মনে আছে। মৌলভী সাহেব মিনিটখানেক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর শোনালেন সেই রাতের এক ভয়াবহ ঘটনা। আমি আপনাদের সেই ঘটনাটি মৌলভী সাহেবের জবানিতেই শোনাচ্ছি। মাস চারেক আগের কথা। ঘোলাপাড়া থেকে দুজন লোক এলো। বলল তাদের বাড়ির এক মেয়েকে জিনে ধরেছে। আমি বললাম, আমার তো কাজ আছে, মাগরিবের পর যাব। তারা ঠিকানা দিয়ে চলে গেল। কথা মতো আমি মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিক জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে ছোট যমুনার ওপরে সেতুটায় উঠলাম। সেতু পার হতেই ডাংহাতে একটা বড় বাঁশঝাড়। জায়গাটা খুব একটা সুবিধার না। বাঁশঝাড়টার কাছাকাছি যেতেই হঠাৎ আমার মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেউ দেখলে তাকে রক্তমাংসের মানুষই ভাবত, কিন্তু তার চোখের ওই গনগনে দৃষ্টি দেখে আমি চিনে ফেললাম ওটা কোনো মানুষ না। আমি চুপচাপ পাশ কাটাতে গেলাম। ঠিক তখনই ভারী এক কণ্ঠে সে বলে উঠল, মৌলভী সাহেব, আছড় ছাড়াতে যাচ্ছেন? আমি না শোনার ভান করে এগিয়ে গেলাম। সে আবার বলল, যাবেন না মৌলভী সাহেব, গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি মেয়েটিকে। আমার তখন জেদ চেপে গেছে। আমি রেগে গিয়ে বললাম, কি ক্ষতি করবি রে তুই? তোর মতো এমন অনেক জিনিস দেখা আছে আমার, কেউ আমার ক্ষতি করতে পারেনি। পাশ থেকে একটা ঠান্ডা বরফের মতো উত্তর এলো, কিন্তু আমি পারব। আমি বললাম, যা ভাগ বেটা, বলে দ্রুত পা চালালাম।
পেছন থেকে আর কোনো শব্দ এলো না। ঘোলাপাড়া গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ানো মাত্রই মেয়েটি দাঁত কিচেড়ে আমার দিকে তাকালো, বলল, "কি রে হারামজাদা, এত মানা করলাম তাও শুনলি না?" এরপর শুরু হলো অকথ্য গালাগালি। টানা 2 ঘন্টার চেষ্টায় আমি মেয়েটির ওপর থেকে আঁচড় ছাড়াতে সক্ষম হই, কিন্তু যাওয়ার আগে সে বিকট চিৎকার দিয়ে বলে গেল, "তাড়ালি আমাকে, এবার বুঝবি তুই।" কাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। মেয়েটির বাবা সাথে লোক দিতে চেয়েছিল, আমি নিইনি। ফিরতি পথে ঠিক ওই বাঁশঝাড়টার কাছাকাছি আসতেই দেখলাম ওটা আবারও দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর সেই সুন্দর যুবকের চেহারায় নয়, ওটা তার আসল রূপে দাঁড়িয়ে। ওর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো, শরীরের ওপরের অংশ আর বাঁ পায়ের হাঁটু পর্যন্ত ভালুকের মতো বড় বড় লোম, ডান পায়ে দগদগে পচা ঘা। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, ওর 2 হাঁটুর ওপর বাড়তি 2টো চোখ, আর মুখের ভেতর থেকে রক্তের মতো লাল টকটকে বিরাট একটা জিভ নেমে এসেছে একেবারে বুক পর্যন্ত। সে কর্কশ আর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, "কি রে, আছড় ছাড়াতে দিলি, আমাকে থাকতে দিলি না? এত নিষেধ করলাম তাও শুনলি না কেন?" ওর মুখ থেকে কথার সাথে সাথে আগুনের কণা ছিটকে পড়ছিল। আমি বুকের ভয় লুকিয়ে স্বাভাবিক স্বরে বললাম, "আমার কাজ আমি করেছি।" কথাটা শোনা মাত্রই সে যেন ক্ষেপে উঠল, বলল, "কাজ করেছিস তাই না? বল দেখালি, এত বড় সাহস তোর, এবার দেখ আমার শক্তি।" কিছু বুঝতে না পারতেই দেখলাম ওর শরীর থেকে দপ করে একটা আগুনের গোলা জ্বলে উঠল আর সোজা ছুটে এসে ঢুকে গেল আমার বুকের ভেতর। আমি ছিটকে মাটিতে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিলাম। মনে হলো আমার সারা শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কোনো মতে বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। সেই যে পড়লাম, আর উঠতে পারলাম না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার শরীরের ভেতরে বসে খলখল করে হেসেছে আর একটু একটু করে চুষে চুষে খেয়েছে আমাকে। এইটুকু বলেই চুপ হয়ে গেলেন মৌলভী সাহেব। তার 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমি খানিকক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করলাম, "আর কিছু বলবেন?" মৌলভী সাহেব শুধু ডানে বামে মাথা নাড়লেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে ভারাক্রান্ত মনে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু আসল ধাক্কাটা খেলাম একটু পর। বাড়ি ফেরার ঠিক 20 মিনিট পর খবর এলো, মৌলভী সাহেব আর নেই, তিনি মারা গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই পৃথিবীটা বড়ই রহস্যময়। কখনো কখনো মানুষের অতি আত্মবিশ্বাস বা অদৃশ্য জগতের বাসিন্দাদের সরাসরি চ্যালেঞ্জ করাটা ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। আজ এখানেই শেষ করছি, তবে আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন আরও ঘটনা নিয়ে।